কোনো এক সন্ধ্যায় গাঁয়ের আড্ডাখানায় আমরা সকলে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের বয়স তখন ওই 18 থেকে 23-এর মধ্যে হবে। জোনা কয়েক ছিলাম আমরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই সেখানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে গবেষণা চলছিল। কেউ কেউ আবার তাদের ফোনে নিজেদের দামি সময় ব্যয় করছিল। আড্ডাখানাটা ছিল এই গাঁয়ের ক্লাব এবং এর পাশে ছিল একটা মস্ত দিঘি। শোনা যায় এই দিঘিতে নাকি আগে যখের ধন পাওয়া যেত। কারোর মেয়ের বিয়ে, কিন্তু তার দেওয়ার মতো কিছু নেই। এই দিঘির কাছে নির্জনে এসে কান্নাকাটি করলে নাকি দিঘি থেকে হাঁড়ি কলসি সোনাদানা ভেসে উঠত। তবে সেসব এখন অতীত। আজ থেকে কয়েকশো বছর আগে হতো এসব। একদিন কথার মাধ্যমে আমাদের মধ্যে এই দিঘি নিয়ে আলোচনা শুরু হলো। রাকেশ বলল, ধুর, যত সব আজগুবি কথা, ঘটনাগুলো খালি শোনা যায়, কিন্তু তুই যাকে জিজ্ঞেস করবি সে বলবে শুনেছি। কেউ যে আদৌ স্বচক্ষে দেখেছে বলে আমার মনে হয় না। না রে, আমার দাদুর মা অনেক কিছু পেয়েছিল ওই দিঘি থেকে, তবে তিনি সেগুলো রাখতে পারেন না, তো আজ কত বড়লোক হয়ে যেত। যখের ধন ধরে রাখতে পারলে সেটা নাকি ধীরে ধীরে বাড়ে। দেখ মসি, আমি তোর এইসব বুঝলু কি? এই এই তোরা তাড়াতাড়ি বাইরে আয়, দিঘিতে কি হচ্ছে দেখবি আয়। কি হয়েছে মিজান দিঘিতে? আরে বাইরে আসবি তো, তবে তো বুঝবি কি হচ্ছে। কই, কি হয়েছে? ওই দেখ। আরে, কারো টর্চ লাইট হয়তো পড়ে গেছে, তোরা তাই থেকে অবাক হচ্ছিস? না রে, মনে হয় লাইট নয়, অন্য কিছু। লাইট হলে ওর তো একটা ফোকাস থাকবে, কিন্তু তা তো নেই। তাহলে বাচ্চাদের কেনা খেলনা টেলনা হবে। আচ্ছা, তোরা ব্যাপারটা এত হালকা নিচ্ছিস কেন বলতো? মনে রাখিস, এটা কিন্তু সেই দিঘি। সেই দিঘি? সেই দিঘি মানে তুই কি বলতে চাচ্ছিস? দেখ, ওসব কুসংস্কার ছেড়ে দে, সমাজকে অন্ধকারের মধ্যে ঠেলে দিস না। হ্যাঁ, তোদের তো আমার কথা কুসংস্কার বলেই মনে হয়। মনে নেই গতবারের কথা? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তুই যা তো, বেকার বকিস নে তো। যাবো মানে? এটা কি তোদের বাবা খেলে জায়গা যে তুই বললি আর আমি চলে যাব? এই নিয়ে তাদের মধ্যে বচসা তৈরি হয়। কথা কাটাকাটি চলে ভালোই রকম। পরিস্থিতি দেখে রাজ বলে, আচ্ছা দাঁড়াও, আমি নেমে দেখি ওটা তুলে আনি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে না না, তোরা পাগল নাকি? এই ভর সন্ধেবেলা? না না, খবরদার, একদম নামবি না। রাজ 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 রাজ। ওই দেখি দেখি কি ওটা, কি দেখি, আমাদেরও দেখা, কি ওটা দেখি। বললাম এটা বাচ্চাদের খেলার জিনিস। দেখো দেখো সকলে, এটা একটা খেলার পুতুল। এটা সেই দিঘি। যত সব। নে রাজ, এটা তুই তুলেছিস, তুই রাখ। দাও, আমাদের বাড়ির বাচ্চারা খেলা করবে। নওয়াজ, কই রে পাগলা, এদিকে আয়। কি আছো গো? এই দেখ, তোর জন্য একটা পুতুল এনেছি। এইটা আমি নেবো না। যা, ভেঙে দিলি, দূর পাগলা। তারপর রাত গভীর হয়। রাজ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত, কই রে? ওঠ, দেখ তোর সামনে কে দাঁড়িয়ে। ওঠ। কে তুমি? এই বন্ধ ঘরে এলে কি করে? আমি জোখে বুড়ি, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছো, তাই
আমি তোমাদের সাহায্য করতে চাই। অভিশাপ মানে? হ্যাঁ, অভিশাপ। আমরা আগে বিভিন্ন পুকুর দিঘিতে থাকতাম। আমাদের কাজ ছিল অসহায়কে সাহায্য করা। কিন্তু যার কাছে 100 বছরে কেউ একবারও সাহায্য চাইতে আসবে না, সেই জোকে বুড়িকে ওই পুতুলের ভিতরে বন্দি করে জল থেকে বাইরে ফেলে দেবে। এটাই আমাদের শাস্তি। কিন্তু তোমরা তো ভালো কাজ করতে, তাহলে শাস্তি কেন? আমার কাছে কেউ কিছু চাইতে আসেনি গত 100 বছর। তার মানে আমি কোনো অসহায়কে ঠিকভাবে সাহায্য করতে পারিনি, তাই ওরা আমার উপর আস্থা হারিয়েছে। যাই হোক, তুমি ওই পুতুল ভেঙে আমায় মুক্ত করেছো। আজ আমার জীবনের শেষ দিন, আর আমি কারোর একটাই চাওয়া পূরণ করতে পারবো। বলো তুমি কি চাও, সেটা তোমাকে দিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তার মানে আমি আমার ইচ্ছা বললেই তোমার জীবন শেষ? হ্যাঁ, তারপর আমার মৃত্যু। না না, আমি আমার জন্য কিছুতেই এই বুড়ি মানুষটাকে মেরে ফেলতে পারবো না। আচ্ছা, আমি যা চাইবো তুমি তাই দিতে বাধ্য তো? হ্যাঁ, দিতে পারবো। বুড়িকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। কি চাওয়া যায়? হ্যাঁ, আমি চাই তুমি আমাকে আরো 2টি বর দেওয়ার জন্য বেঁচে থাকো। এ কি চাইলে তুমি? আরো 2টো বর? হ্যাঁ, একটা এখন চাইবো আর একটা পরে। ঠিক আছে, বলো এখন কি চাও? আমি গাঁয়ের সবথেকে বড় লোক হতে চাই। ঠিক আছে, এই নাও, এই নাও। এগুলো সাবধানে ব্যবহার করো, না তো বিপদ হতে পারে। সে জকের ধন পেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে সে তার ঘরবাড়ি গাড়ি অর্থাৎ তার বিলাসিতার কাজে লাগায়। কিন্তু সে বুঝতে পারেনি কেউ বড়লোক হলে তার সঙ্গে বড় শত্রুরও আবির্ভাব ঘটে। কি রে কালু, পারবি তো ওর বাড়ি লুট করতে? শুনেছি তোরা নাকি এলাকার সবচেয়ে বড় ডাকাত। খবর পেলাম ওর ঘরে নাকি 3 জালা স্বর্ণ মুদ্রা আছে। ওগুলো সব আমার চাই। এই নে আগাম, কাজ শেষ হলে আরো পাবি। আর মনে থাকে যেন কেউ বাধা দিতে এলে তাকে একেবারে। বুঝেছি জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না। আজ রাতেই জ্বালা 3টে এসে আপনার পায়ের কাছে পড়ে থাকবে। ঠিক আছে, যা এখন। সেবক, বলুন কর্তাবাবু। কালুকে চোখে চোখে রাখবি। ব্যাটা যদি কোনো রকম বেগরবাই করে, এক গুলিতে খুলি উড়িয়ে দিবি। আর সব সোনা নিয়ে চলে আসবি ঘরে, ঠিক আছে? মনে রাখবি ও যেন তোকে দেখতে না পায় আবার। ঠিক আছে কর্তাবাবু। না, কোথাও তো পেলাম না গুপ্তধন। মনে হয় জমিদারকে কেউ ভুল খবর দিয়েছে। বেকার খাটালেন আমাকে।
যাই বাড়ি যাই, অনেক রাত হয়েছে। কি হলো? এইদিকে দুটো পিলার আর ওইদিকে তিনটে পিলার কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে একবার। না, গন্ডগোল। কেউ ওই সোনায় হাত দেবে না, ওটা শুধু আমার। এক পায়ে গলে গুলি চালাবো। কালু, সব তুলে আমার সঙ্গে চল, দুজনে ভাগ করে নেব। কিন্তু জমিদার? কে জমিদার? আজ থেকে আমি জমিদার আর তুই আমার চেলা। খবরদার। তবে রে বুড়ি, আমাকে বাঁচাও, আমি আর বড় লোক হতে চাই না, যা ছিলাম ভালো ছিলাম, আমার শেষ ইচ্ছা আমাকে বাঁচিয়ে দাও। ঠিক আছে। পরদিন সকালে পুলিশ এসে কালু, সেবক ও জমিদারকে ধরে নিয়ে চলে গেল। রাজ মন খারাপ করে বসে রইল। তার ধনসম্পত্তি সব চলে গেছে। আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে? সে আমাকে উত্তর দিল, উফ, বড়লোক হওয়ার স্বাদ মিটেছে।